নর্মদে হার এই পর্বে থাকবে 7ই মার্চ শুক্রবার দুপুরের পর থেকে জলকটি অবধি, তার মানে খলঘাট থেকে জলকটি অবধি রাস্তা। তো 11টার মধ্যে খলঘাট দর্শন হয়ে গেল, অপূর্ব দর্শন, অপূর্ব সুন্দর স্থান। তারপরে দর্শন শেষে একটা পথ আছে খলঘাট থেকে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার, একটা সুন্দর রাস্তা। তার দুই পাশে অনেক দোকানপাট আছে, খাবারের দোকানও আছে। তো সেখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে বাবা এরপর তো যাব কপিলেশ্বর তীর্থ দর্শনে, তো যাওয়ার পথ কোনটি? তো সেই খুব মজা করে তিনি বললেন, তিনি ওই দোকানটির মালিক। মজা করে বললেন, না বাবা সেটি হবে না, আগে আমার এখানে তুমি চা খাও, হ্যাঁ ধীর ঠান্ডা হও, তারপরে আমি তোমাকে রাস্তা বলব। তো এইরকম আদরের ডাক বোধহয় জীবনে কেউ আমাকে করেনি। তো তিনি পকোড়া খাওয়ালেন সুন্দর, আর চা অতি সুন্দর সুস্বাদু, পকোড়াও যেমন চাও তেমনি। তারপরে তার দেখানো পথ বেয়ে এগিয়ে গেলাম। তো আজকের গোটা পথই কিন্তু সম্পূর্ণ অন্যরকম, নর্মদা মায়ের তীর দিয়ে, কখনো গ্রামের মধ্যে দিয়ে, কখনো নদী পেরিয়ে, আবার কখনো কাঁটা ঝোপ রাস্তা ইত্যাদির মধ্যে দিয়ে। তো এই রাস্তাটি কেন পরিক্রমাকারীরা আসে না সেটাও বলে রাখি। মান্ডু থেকে যখন সকলে নেমে আসে মান্ডু পাহাড় থেকে, তখন ধামনদ বলে যে জায়গাটি পড়ে, ওখান থেকে এই খলঘাট অনেকটা পশ্চিম দিকে পিছিয়ে যেতে হয়। কিন্তু পরিক্রমাকারীরা তো সামনের দিকে এগিয়ে যায়, তো তারা সরাসরি মহেশ্বর চলে যায়। তো ওই ধামনদ থেকে মহেশ্বর মাত্র 8-10 কিলোমিটার রাস্তা, ওইটুকু হাঁটলেই হয়ে যায়। আর খলঘাট আসলে ধামনদ থেকে খলঘাট প্রায় 10 কিলোমিটার, আবার খলঘাট থেকে জলকটি প্রায় 12 কিলোমিটার। সেখান থেকে আরও 6 কিলোমিটার গেলে তারপরে পড়বে মহেশ্বর। তো এত হ্যাপা কোন পোহায়, তাড়াতাড়ি 3 মাসে পরিক্রমা সমাপ্ত করতে হবে, সেই জন্যে অনেকেই খলঘাট আসে না। তো খলঘাটের এবার চললাম পবিত্র প্রাচীন চামুণ্ডা মাতা মন্দির দর্শনে এবং কপিলেশ্বর শিব দর্শনে। তো চামুণ্ডা মাতা মন্দিরটি পরিক্রমার যে মূল রাস্তা, সেখান থেকে আবার আধা কিলোমিটার ডান দিকে বেঁকে যেতে হয়। বেঁকে গিয়ে একটা তপবনের মতো জায়গা, খুব উঁচু ভূমি, সেখানেই সেই প্রাচীন মন্দির। সব ছোট ছোট কচিকাঁচা গ্রামের মেয়েরা, ছেলেরা, খুব ছোট ছোট বাচ্চা, তারাই সব মন্দিরে শিব ঠাকুরকে ধোয়া মোছা করছে, শিব ঠাকুরকে চন্দন পরাচ্ছে। আহা, কি অপূর্ব দৃশ্য! মন্দিরটা সেই উঁচু ভূমির একটু নিচুর মধ্যে নেমে, সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপর দর্শন করতে হয়। তো সেখানে সুন্দর দর্শন করলাম। সাধু বাবা যিনি থাকেন তার সঙ্গেও গল্প করলাম। তিনি কিন্তু খোশ মেজাজে সেই বাচ্চাদের হাতে বাবার সেবার ভার দিয়ে দিব্যি আছেন। তো তিনি অনেক গল্প করলেন। আচ্ছা, তারপরে তার নির্দেশ মতো আরেকটু এগিয়ে গেলাম নর্মদা মায়ের কিনারে। সেখানে জমি পাথুরে, সেই পাথুরে জমির উপরে একটি খুব সুন্দর শিবলিঙ্গ। শিবলিঙ্গটি তৈরি করা শিবলিঙ্গই মনে হলো, মানে যে অতি প্রাচীন স্বাভাবিক নর্মদা লিঙ্গ যেরকম হয় সেরকম নয়। তো এইটি আদি কপিলেশ্বর শিব, সেটি আমার মনে হলো না। কিন্তু এই মন্দিরটির একটি দিব্য কাহিনীর কথা আপনাদের বলবো বলেছিলাম এই ভিডিওর মধ্যে, কিন্তু আর বলা হয়ে ওঠেনি, তা এখন সেটা জানাচ্ছি। ওই জায়গাটিতে একটি শিবলিঙ্গ একদম নর্মদা মায়ের কিনারে অযত্নে বহুদিন পড়েছিল, অপূজিত, পূজন হতো। নর্মদা কিনারে কোনো শিব অপূজিত থাকেন না। যাই হোক, আর নর্মদা গহ্বরে কিন্তু 11টি শিবলিঙ্গ আছে। সেগুলো জলের মধ্যে বাঁধের ফলে অনেক জল হয়ে গেছে।
তো এই আর ওই পারে আছে ষাটলিঙ্গ তীর্থ, ষাটলিঙ্গেশ্বর মহাদেব। তো এই পবিত্র স্থান, তো এখানে কপিল মুনির স্থান। কপিল মুনি তপস্যা করেছিলেন, তার কোনো এক জন্মে শিব, কোনো এক আদিকালে শিব প্রতিষ্ঠা করেছিলেন। সেসব সম্ভবত জলের তলাতেই আছে। তার প্রকৃতি রূপে, তার একটা প্রতীকী রূপে একটি শিব হয়তো পূজিত হতো। তো হঠাৎ করে এখানে এক সাধু বাবা আসলেন। তিনি খুব কম কথা বলেন। তা হঠাৎ তিনি সেই নর্মদা তীরে এসে সেই শিবলিঙ্গটি দেখে, কাউকে কোনো গ্রামের মানুষের সাহায্য না নিয়ে এখানে ওখানে ফোন করলেন। কোথা থেকে সিমেন্ট মিস্ত্রি সব চলে আসলো। তারপরে রাশি রাশি সিমেন্ট আসলো। খুব পুরু করে মোটা করে সিমেন্ট দিয়ে ওখানে মন্দিরটি এমনভাবে তৈরি হলো যেন নর্মদা মায়ের জলের ধাক্কায় কোনো মতেই ভেঙে না পড়ে। তো দেখলাম সেই সুন্দর গঠনটি। তো সেই সাধু বাবা কে কেউ কখনো ভোজন করতে দেখতেন না, বা কারোর কাছে সাহায্য চাইতেও দেখতেন না। তিনি যে কদিন ছিলেন ওইখানে মায়ের তীরে পড়েছিলেন। মন্দির নির্মাণ হলো আর সাধু বাবাও গায়েব, কাউকে কিছু না বলে স্থান ত্যাগ করলেন। তার মত ছিল একটি, যেন এখানে বাবা এইভাবে মায়ের তীরে এইভাবে পড়ে আছে, হ্যাঁ, আদি কপিলেশ্বরের স্থানে মন্দির তৈরি করা আমার দায়িত্ব। তৈরি করলেন কোন দিব্য শক্তি বলে, ওখানে সিমেন্ট নিয়ে কত দূর থেকে টেনে আনা। তো এইসব কাহিনী, যাই হোক, সুন্দর দর্শন হলো। ওখান থেকে এগিয়ে সামনে এগিয়ে অনেকগুলো গ্রাম পেরোলাম, যেমন হচ্ছে মোরগড়ি, তারপরে বলবাড়া, লসনগাঁও ইত্যাদি। তো মোরগড়ি পেরিয়ে, মোরগড়িতে একটা শিব মন্দির ছিল, দর্শন করলাম। সুন্দর, একদম রাস্তার ধারে, একদম আশেপাশে অনেক ঘর বাড়ি আছে। তারপরে মোরগড়ি থেকে বলবাড়ার মধ্যে একটি কাঠিয়াবাড় স্থিত কোনো সাধু মহারাজের আশ্রম ছিল। অনেকেই বলল যে দুপুরবেলা ওখানে ভোজন পাওয়া যাবে। তো সে জঙ্গলের মধ্যে কোথায় কাঠিয়াবাড় আশ্রম, সেখান তো একদম শুনশান এলাকা, চারিদিকে দূরে পতাকা নিশান ইত্যাদি দেখা যাচ্ছে। তো সে মূল রাস্তা থেকে অত দূরে যেতে আর ইচ্ছা হলো না। আর সকাল থেকে আজ কিন্তু অনেকবার দফায় দফায় মূল হয়তো রুটি বা ভাত খায়নি, কিন্তু ভোজন কিন্তু জুটে গেছে টুকটাক। তো ক্লান্তি লাগছে, প্রচণ্ড গরম, চলতে থাকলাম। এক স্থানে দেখলাম প্রচণ্ড খিদে তখনও পেয়েছে। দেখলাম একটা নিম গাছ থেকে রাস্তার ধারে সুন্দর দোলনা টাঙানো আছে, আর পাশে একটি টমেটো ক্ষেত। তো সেই টমেটো ক্ষেত থেকে 3টি বড় বড় টমেটো তুলে, পাকা টমেটো তুলে ধুয়ে ওইখানে সেই দোলনায় বসে বসে খেলাম। এবং সেই দোলনায় খানিকক্ষণ শোয়ার চেষ্টা করলাম, কিন্তু রোদ্দুর পড়ছে নিম গাছের হালকা পাতার আড়াল দিয়ে, সেই জন্য বেশিক্ষণ আর থাকা হয়নি। তো মজার লাগলো যে কোথাকার মানুষ কোথায় দোলনায় চড়ে, হ্যাঁ, এখানে খিদের জ্বালা, রোদের তেজ, কিন্তু তাও একটুখানি মজা। আর একটু এগিয়ে একটা খেতে 8-10 জন মা হবে মজদুর, তারা ওই বাঙ্গি খেতে, এখানে অনেক জায়গায় বাঙ্গি চাষ হয়, সেই বাঙ্গি খেতে তারা কাজ করছে ওই তাপের মধ্যে। আমাকে দেখতে পেয়ে তারা তো একদম, বাবা তুমি তো দুপুরবেলা চলেছ, ভোজনের সময় হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে এসো, আমাদের সাথে রুটি আছে নিরামিষ, তা একটু ভোজন করে নাও। আমি বললাম, মা ভোজনের তো প্রয়োজন নেই, পেট ভরাই আছে, একটু আগে কিছু গ্রহণ করেছি। তো তারা জোর করে তাদের সাথে একটি বাঙ্গি, খুব সুন্দর পাকা, সেটি দিলেন। তো ভারী, তবু সাথে নিলাম, সে আদরের দান। তো নিয়ে চলতে চলতে প্রচণ্ড তেজ। তা একটা লোক বলল যে, বাবা এখন এই রোদে হাঁটছো, সামনে একটা বাড়ি পাবে, সেখানে একটু বিশ্রাম নিও। তো বাড়ি আর না পেয়ে দেখলাম কটা গরু টরু বাঁধা আছে, একটা পাকা বাড়ির ছায়া একটুখানি আছে। তো আসলে যে বাড়িটির কথা বলেছিল সেখান থেকে রাস্তাটার ডান দিকে বেঁকে গিয়ে বাড়িটি, সেটা পরে দেখেছিলাম, যে সেই ছায়ায়
ওখানে শুয়ে পড়লাম, তা বিশ্রাম নিলাম। তারপর সেই বাঙ্গিটা কেটে খেলাম। হ্যাঁ, যে গরু ছিল তারা একটু একটু ভাগ পেল, কটা মোষ ছিল। যাই হোক, বিশ্রাম নিয়ে সূর্যের তেজে একটু কমলে ডান দিকে বেঁকে সেই বাড়িতেই পড়লো। তো সেই বাড়ির যে বৃদ্ধ মানুষ ডেকে নিল, বাবা চা না খেয়ে যেতে পারবে না। তো তিনি চা বানালেন। বাড়িতে 3-4 জন ছিলেন। এরা মোটামুটি সম্পন্ন ঘর। তো চা খাওয়ালেন। তারপর ওখান থেকে আরও এগিয়ে গিয়ে সেসব বাঞ্জার এলাকা, আশেপাশে কোনো জনবসতি নেই। মাঝে মধ্যে কিছু কিছু ছোলা ক্ষেত আর কিছু কিছু পরিত্যক্ত জমি, গাছ, আগাছা, কাঁঠা ঝোপ ইত্যাদি। তারপরে আরেকটি নদী পড়লো, সেখানে নির্মীয়মান সেতু তৈরি হচ্ছে। সেই নদীটি সেই বাঁধের উপর দিয়েই পেরিয়ে গেলাম। তারপরে আরও একটি নদী পড়লো। এই নদীটির নাম হচ্ছে, এই নদীটি অনেকখানি চওড়া, গর্ভটি অনেকখানি চওড়া, কিন্তু জলধারাটি এই 20 ফুটের মতো। ভিতরে প্রচণ্ড শ্যাওলা এবং স্রোত আছে। তো এই নদীটি পার হলাম পায়ে হেঁটে সাবধানে। নদীটির নাম হচ্ছে চম্বল নদী। এই চম্বল নদী পেরিয়ে আরও 4 কিলোমিটার গিয়ে এই বিকাল 4:30 নাগাদ পৌঁছলাম জলকটির একটু আগে। তো এখানে জলকটিতে 2টি মন্দির আছে। একটি অতি প্রাচীন বড় মন্দির আছে দত্ত ভগবানের, আর এই মন্দিরটি নতুন নির্মিত। এটি হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দির লাগোয়া রেবাশ্রয় অন্নক্ষেত্র। এখানে এক মা আছেন, কম বয়সী মা। তার দাদা বেশ বহু বছর আগে পরিক্রমা করেছিলেন, 4-5 বছর ধরে। জঙ্গলের মধ্যে দস্যুদের হাতে পড়েছিলেন। তাদের একদম নির্বস্ত্র করে সমস্ত কিছু দস্যুরা লুট করেছিল। তারপরে এমনকি সেই দাদা যখন বাড়ি ফিরেছিলেন, নিজের মাই তার ছেলেকে চিনতে পারেনি। তো সেই মজার কাহিনী সেই মা বললেন। আর তিনি খুব যত্ন করেছিলেন। জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন, একটি ঘরে সুন্দর, তার বাড়ির মধ্যেই ঘরটি, আর সুন্দর লাগোয়া বাথরুম। সেখানে স্নান করে কাপড় চোপড় কেচে অনেকদিন বাদে স্বস্তি লাভ করেছিলাম। তো তার একটি দুঃখ, আশ্রমে পরিক্রমাকারীদের জন্য এই সিজনটায় তিনি সেবা দান করেন, যার ফলে তার আর পরিক্রমা করা হয়ে উঠছে না। তো একদিন তাকেও বেরিয়ে পড়তে হবে নিশ্চয়ই এই পরিক্রমার পথে। আমি বললাম, মা বেরিয়ে পড়লেই হবে, তবে একটা আশ্রম তৈরি করলে অনেক দায়িত্ব। তো এইসব, তা অতি সুন্দর দিন আজকে। দীর্ঘ 12-10-22 কিলোমিটার, কম নয়, তার বেশিই হবে রাস্তা চলেছি। বিভিন্ন ধরনের আর ভরপুর আনন্দ। ভালোই মধ্যাহ্ন ভোজন বলতে কিছু জটেনি। এতে বারবার এই বিভিন্ন ধরনের জলখাবার, ফল, চা ইত্যাদি খেতে খেতেই দিনটা কেটে গেল আনন্দে। আর ভরপুর সব কিছু পেলাম। মানুষের ভালোবাসা, ছোট ছোট কচিকাচাদের ভজন পূজন দেখা, অলৌকিক দিব্য সাধুর কাহিনী, যিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন, কোন দৈব বলে, ইত্যাদি ইত্যাদি। আজকের এই আগামী পর্বে পৌঁছে যাব পবিত্র তীর্থধাম, যেখানে হচ্ছে অহল্যা মাতার স্থান। সেইখানে সে গল্প আগামী পর্বে। নর্মদে হর। নর্মদে হর বাবা। হ্যাঁ, এখন এগুলাম হচ্ছে কপিলেশ্বর আদি শিব মন্দির দর্শনে। তো এই রাস্তার মুখে একটি দোকান আছে। দোকানদার মহাশয়কে ঠিকানা জিজ্ঞাসা করতে বললেন যে আগে ভোজন করো, তারপরে ঠিকানা বলছি। তা উনি চা এবং তার দোকান থেকে পকোড়া খাওয়ালেন, গরম গরম, অতি সুস্বাদু। তো আজকে আমার দুপুরবেলার মধ্যাহ্ন ভোজন প্রায় হয়ে গেল, তার সঙ্গে চাও খাওয়ালেন। তো এখন এই রাস্তাটি উনি দেখিয়ে দিলেন। এই রাস্তা ধরে আদি চামুণ্ডা মাতা অর্থাৎ দুর্গা মাতার স্বরূপ অতি প্রাচীন আছেন। আর
নদীর তীরে আছেন কপিলেশ্বর মহাদেব। তো কপিলেশ্বর মহাদেবের একটু স্থানীয় কাহিনীও শুনলাম। সে কাহিনীটি ওখানে কপিলেশ্বর শিব যখন দর্শন করব তখন আপনাদের জানাবো। নর্মদে হর। আপাতত এগিয়ে চলি। তো এইটাই হলো প্রাচীন মা দুর্গা মন্দির যাওয়ার পথ। তো দুর্গা মন্দির দর্শনের পরে নর্মদা মায়ের তীরেই পাওয়া যাবে কপিলেশ্বর মহাদেব। এই মহাদেব এখানে একান্তে আছেন, গ্রামবাসীরা ছাড়া অন্যরা কিন্তু এই মহাদেবের সন্ধান জানতে পারে না খুব একটা। তো আপাতত যাই মায়ের দর্শনে। মায়ের দর্শনের পরে বাবার দর্শন করব। তো উপরে এইটাই সম্ভবত শক্তি মাতার মন্দির, অর্থাৎ প্রাচীন মায়ের মন্দির। খুব সুন্দর তপবনের মতো দেখছি, আর অতি প্রাচীন ভূমি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাই সিমেন্টের কাজ টাজ হয়েছে পরবর্তীতে। অনেক আগে এসব জায়গা অনেক উচ্চ ভূমি ছিল, তারপরে জলের ধারায় বিভিন্ন কালের নিয়মে সব স্থানগুলো অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে বটে। বাবা জুতো এই রাখ দে না। जय माता दी। नर्मदे हार, नर्मदे हार। तो यही आदि माता मंदिर, दुर्गा माता मंदिर यही नीचे। अच्छा, और शिव जी कपिलेश्वर शिव जी नीचे है ना, तो वहीं से जाना पड़ेगा। ठीक। जय माता दी। तो ये অতি প্রাচীন মন্দির। আগেকার মন্দিরগুলো এরকম নিচে নামতে হতো। তো দরজায় তালা লাগানো আছে। অতি প্রাচীন শক্তি মাতা, মাতা চামুন্ডা এই ইনি। কত যুগ ধরে পূজিত হয়ে আসছেন। জয় মাতা। সাথে হনুমান দাদা। नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार बताओ न। बिस्किट है उसमें है। नर्मदे, नर्मदे हार। तो आप सब हर रोज जाते हो इधर पूजा करने के लिए? हाँ हाँ। और इसमें पास में क्या है? তো মন্দিরের চারিপাশে এটি প্রদক্ষিণ করার মতো একটি দরজা আছে, এটা মাটির নিচে। अच्छा वाह, यही तो दिख गया, आपको भी दिख गया। चलो पूजा कर लो। नर्मदे हार, नर्मदे हार। তা ছোট ছোট কচি কাচারা যখন মন্দিরে পূজা করতে আসে তখন দেবতারা স্বভাবতই জাগ্রত হয়ে যান। আর শক্তি মাতার ঠিক উপরে বাবা ভোলেনাথের মূর্তি আছে। আর এখানে পূজারী সকলেই আমাদের এই ছোট ছোট মায়েরা। अच्छा करो पूजन करो। शिव जी का फोटो लेता हूँ। नर्मदे हार, नर्मदे हार। ओम नमः शिवाय शांताय कारुणोत्रय हे तबे
निवेदयामि चात्मानं गतिस्तं परमेश्वरम्। ओम नमः शिवाय। तो এই ছোট মায়েরা কি সুন্দরভাবে ভগবান শিব শঙ্করের অঙ্গরাগ পরিচালনা করছে। বাহ, বহুত সুন্দর। সব থেকে ভালো লাগলো এই ক্ষেত্রে এসে সব কচি কাচারাই ভজন পূজন এই সমস্ত করছে এই শক্তি মন্দিরে। মায়ের মন্দিরে ভোলেনাথ আছেন, আর নিচে ওই যে জায়গাটি দেখা যাচ্ছে ওইটি আদি কপিলেশ্বর মহাদেব। তো ওখানটা যাব। 4 বছর আগে নির্মিত এই মন্দিরটি নর্মদা কিনারে, আর আদি কপিল মুনি পূজিত এই শিবলিঙ্গ, অপূর্ব সহাবস্থান এখানে। আর কাঠামোটি অত্যন্ত মজবুত করে তৈরি। আর উল্টো দিকে আছে 60 লিঙ্গী তীর্থ, 60 লিঙ্গেশ্বর মহাদেব, এবং জলের মধ্যে আছে 11টি জ্ঞারী লিঙ্গ তীর্থ বলা হয়, 11টি শিবলিঙ্গ সমুদ্র এই নর্মদা মায়ের গর্ভেই আছেন সেই শিবলিঙ্গগুলো। তো এটি একটি এই খলঘাট সংক্রান্ত এই কপিলেশ্বর তীর্থের মধ্যেই এই অংশগুলি আছে। তো আপাতত এই পবিত্র তীর্থ এখানে দর্শন প্রণাম করলাম এবং 1 গণ্ডু নর্মদা জল পান করে এখান থেকে বিদায় নেব। আমার জিনিসপত্র ওই দুর্গা মাতা মন্দিরেই ছেড়ে এসেছি, আর একদম ঝকঝক করছে মায়ের জল, তীব্র তেজ সম্পন্ন এখানকার জলের। এই জল স্পর্শ, স্নান, পান সবই হচ্ছে শরীরকে প্রচণ্ড শক্তি দেবে। অসাধারণ এই খলঘাট। এই খলঘাটটিতে না আসলে আমার পরিক্রমার একটা বিরাট অংশ শূন্য রয়ে যেত। অতি সুন্দর পবিত্র ভূমি এটি। তার প্রতিটি অনেক সময় কথা দ্বারা বোঝানো যায় না, এটা মনের ভিতরে একটা অনুভব আসে যে হ্যাঁ, এই জায়গাটির প্রাচীনত্ব এবং পবিত্রতা নিয়ে মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, এই রকম স্থান এটি। আর মায়ের দিব্য প্রভাবে আজকে শরীরে সকালের যে ক্লান্তিবোধ ছিল সেসব উধাও হয়ে গেছে। এখন শক্তি তেজ নিয়ে এখন মায়ের পথে এই মধ্যাহ্নে তীর্থ পরিক্রমা করতে পারবো। নর্মদে হর। তো অসংখ্য মোটর চলছে মায়ের তীর দিয়ে, এসব বিদ্যুতের তার গেছে। তো বোধহয় প্রতি ফুটে ফুটেই এক একটি করে তার নর্মদা মায়ের 2 তীর দিয়ে আছে, এবং রাশি রাশি জল তীরভূমি বা বহু দূরে অবধি যাচ্ছে মায়ের অনন্ত জলভাণ্ডার এবং মিষ্টি জলের স্রোতেই মা নর্মদা। আর আমাদের ইতিহাস পুরাণ শাস্ত্র মতে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তখনও মা নর্মদা অক্ষত এবং একই রূপে বিরাজমান থাকবেন। শুধু আমাদের দরকার একটু পরিচ্ছন্নতা, পবিত্রতা। এই দেখুন, এই শক্তি মন্দিরের পাশে কত সব আবর্জনা
তবে আসার কথা, এই ছোট ছোট ছেলেমেয়েরা এখানকার পরিচর্যা করে, তারা বড়ই সুন্দর। তাদের পূজাতে মাতা পার্বতী সদা জাগ্রত থাকেন এখানে। হ্যাঁ, অযত্নে এখানে বট গাছের তলায় একটি অতি সুন্দর নর্মদা লিঙ্গ আছে। সব জায়গাতেই নর্মদা মায়ের যত কঙ্কর সবই শঙ্কর। নর্মদে হর। হ্যাঁ, বহুত সুন্দর। নর্মদে হার কথায় বলে, কোনো জায়গা থেকে বিদায় নেওয়ার আগে পিছন ফিরে তাকাতে নেই। তো এটি কথার কথা মাত্র। এইরকম পবিত্র স্থান থেকে ছেড়ে যাওয়ার সময় বারবার পিছনে ফিরে তাকানো যায়। তো বারবার পিছন ফিরে তাকাতেই সামনে এগিয়ে চলি। নর্মদে হর। তো খলঘাট ছেড়ে এগিয়ে চলেছি জলকোটির দিকে। এখানে এই অঞ্চলটিতে অনেক জায়গায় দেখছি এই মায়ের তীর থেকে খানিকটা দূরে এরকম উঁচু উঁচু মাটির স্তর আছে, খুবই সুন্দর। তো এই মাটির সঙ্গে প্রাকৃতিক কিছু উপাদান, যেমন হচ্ছে ওই খড়ের ভুসি, সামান্য বালি ইত্যাদি মিশিয়ে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মাপের ইট তৈরি হচ্ছে। তো ঘরবাড়ি তৈরি করতে গেলে আধুনিক সরঞ্জাম এখনকার দিনে অতি প্রয়োজনীয়। পাকা বাড়ির অন্যতম উপাদান হচ্ছে ইট। তো এখানে এইরকম অনেক জায়গাতে ভাটা আছে। আর ভাটা তৈরির সম্পদ হচ্ছে, কাঁচামাল হচ্ছে এই মায়ের তীরের উঁচু প্রাচীন মাটির ঢিপিগুলো। প্রচুর মাটি। এখন তো নর্মদে হার মা, नर्मदे हर। हाँ हाँ हाँ, क्या कुछ मांगते हो? आ जाओ। তো এই মা ইট ভাটায় থাকে। তো দেখি আমার কাছে কোনো बिस्कुट टिस्कुट। हाँ हाँ, हम देंगे, आप मिल बैठ के खा लेना, ठीक है? हाँ, हो ना? नहीं, अभी नहीं खाना, घर जाके हाथ साफ करके तब लेना, ठीक है ना? हाँ, भोले बाबा को दे देना, तुमको भी पा लेना है। हाँ, हो जाएगा। पिताजी को दोगे? पिताजी नहीं खाएगा क्या? जाओ, ठीक है ठीक है, जाओ। हाँ, এই সমস্ত অঞ্চলের ছোট ছোট শিশুরা স্বতঃস্ফূর্তভাবে নর্মদে হর জানায়। কিছু যে পাওয়ার প্রত্যাশা সবাই রাখে তা না। আবার দেখা যায় যে তারা পরিক্রমাকারীদের কাছে আশীর্বাদ স্বরূপ যদি কিছু পায়, হ্যাঁ, এটাও কাম্য। আর এই বিশেষ করে এই ইটভাটার শ্রমিক বা মাঠের ধারে ফসল কাটছে এরকম শ্রমিকদের বাচ্চা কাচ্চারা, তাদের কিন্তু ফেরানো খুব মুশকিল, উচিতও নয়। যা থাকে কখনো কখনো দিই, কাছে থাকলে ইচ্ছা তো করে সাথে প্রচুর রেখে দিই। যেতে যেতে বিশেষ করে এই সমস্ত বাচ্চাদের যারা পথের ধারে তাদের বাবা মা কাজ করে, তারা অযত্নে দৌড়ি করে বেড়ায় রোদ্দুরের মধ্যে। তো এই চিন্তা, কিন্তু চিন্তা অনুযায়ী সবসময় হয়ে ওঠে না। যাই হোক, ধীরে ধীরে মায়ের তীর থেকে সামান্য উপরে এলাম। এইবার এই পথ ধরে নর্মদে হাট এগিয়ে যাব সামনে জলকোটির দিকে। আর এই সমস্ত ভাটাগুলো অলরেডি সাজানো হয়ে গেছে, আগুনও জ্বলছে ধীমে ধীমে। তার ধারে এই ইটগুলো জমা করে একটু শুকিয়ে নেওয়া হচ্ছে।
তারপরে এই ইটগুলো আবার সাজিয়ে নতুন भाटी জ্বালানো হয়। बरसात में पानी इधर। ओम नमः शिवाय। इन्हीं मोरुगोड़ी ग्रामेर नर्मदेश्वर महादेव। आपातत बाइरे थेके दर्शन प्रणाम करलाम, करे नर्मदा तीर थेके काछेई दूरे देखा जाच्छे मा नर्मदा, रास्तार धारे এই শিব মন্দির नर्मदेश्वर महादेव। এই হলো আমার যাত্রাপথ। নর্মদে হার লসনগাঁও যাওয়ার পথে এই বিশাল নিম গাছ। এখন 12:30 বেজে গেছে, পেটে খিদেও আছে একটু। সকালে যদিও অনেক কিছু খেয়েছি কিন্তু দীর্ঘ পথ চলায় সব হজম হয়ে গেছে। তো পথের পাশেই এই টমেটো ক্ষেত। তো মালিককে না বলেই 3টি টমেটো নিয়েছি, একটু অল্প নুন দিয়ে এটা খাচ্ছি। কোনো কিছু মালিককে না বলে নেওয়া নিশ্চয়ই অন্যায়, কিন্তু মালিক নিশ্চয়ই তা ক্ষমা করবেন। আমি প্রচণ্ড ক্ষুধার্ত আছি। তো এই দোলনাটিতে বসে টমেটো একটু নুন দিয়ে খেয়ে এখানেই বিশ্রাম নেব, তারপর আগে বেরোব। খুবই সুস্বাদু টমেটো, শাঁসালো এবং রসালো। তো যে প্রচণ্ড ক্লান্তি আর খিদে দুটোই খানিকটা প্রশমিত করবে। নর্মদে হার। তো একটু আগে টমেটো খেয়েছি, আর এখানে ওই মায়েরা এখানে খেতে কাজ করছে। ওটা একটি বাঙ্গি ক্ষেত। তো ওরা একটি তাজা ফল আমাকে দিলেন, আর একটু জলও দিলেন, পানীয় জল। আর সামনে বলে দিলেন যে আধা ঘন্টা না, হাফ কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যেই একটি ঘর আছে যেখানে বিশ্রাম নেওয়া যাবে দুপুরের। তো তাদের কথা অনুযায়ী এগিয়ে চলছে আপাতত। প্রচণ্ড রোদ্দুর গরমে। তারা আমাকে পাকা ফলটি দিলেন, বাঙ্গি, খুব সুন্দর খেতে। আগেও খেয়েছি, আগেও একদিন এক ভদ্রলোক দিয়েছিলেন। তো ফলটি সাথে রাখলাম আপাতত। এক্ষুনি টমেটো খেয়েছি, তো আরেকটু খিদে পেলে তখন এই ফলটি খাবো। তবে এই ফলগুলোর ওজন খুব বেশি, সাথে নিয়ে চলা মানে অনেকটা ভার বহন করা। যাই হোক, তাদের স্নেহের দান বলা চলে। ক্লান্ত তীর্থযাত্রীর জন্যে তাদের এই দান। নর্মদে হার। তো এখন খরো দুপুরে ওই কৃষি শ্রমিক মায়েদের দেওয়া এই সুন্দর বাঙ্গি, এর স্বাদ অপূর্ব স্বাদ। আর সবথেকে বড় কথা, তাজা, রসালো। কিন্তু এই মহারাজ অনেকক্ষণ থেকে টেকে রয়েছে। খানিকটা একেও দিলাম, কিন্তু তাতে সন্তুষ্ট না, আরও খাওয়ার জন্য তা লোভ করছে। অত তো দেওয়া যাবে না, অত লোভে কিছুটা তো অবশ্যই দেব। খানিকটা খেয়েছে, হ্যাঁ, পরে তোমাকে দেবো, এখন না, দাঁড়াও খেয়ে নিয়ে আগে তারপর। তো এই বারান্দার একটুখানি জায়গায় এই গরুর খাবার যে খড়, এগুলো ওই ধনের খড়গুলো, তো তাই পেতে আপাতত
শোয়ার জায়গা করে নিয়েছি একটু, এখানেই কাটাবো খানিকক্ষণ, তারপরে এই রাস্তা ধরে এগিয়ে যাব পরবর্তী দূরত্বে। তবে বেলা একটু পড়লে, এখন না, কারণ প্রচণ্ড প্রখর রোদ্দুর। আমার ডান দিকে রয়ে গেল লাসানগাঁও, আর এখানে এই নদীর উপরে, এই নদীটি নর্মদা মায়ের সাথে সঙ্গম হয়েছে, নদীর উপরে এখানে ব্রিজ তৈরির কাজ চলছে, তো বিরাট কর্মযোগ্য। তো যার জন্যে নদীটি এখন উপর দিয়ে যাওয়া যাচ্ছে, তা নাইলে অল্প জল থাকতো, সেই জল পার হয়ে যেতে হতো। তো এখান থেকে জলকটি আর বেশি দূরে নয়, মাত্র 4 কিলোমিটার। সুতরাং 12-14 কিলোমিটার রাস্তার বেশিরভাগটাই আমি পার হয়ে এসেছি। এখন এই জায়গার বাঁধটুকু হয়ে গেলেই তখন আর কারুর কখনো যেতে অসুবিধা হবে না। नर्मदे हार, नर्मदे हार। हाँ बाबा, ये बात करते रहते हैं इनके साथ। তবে পরিক্রমার যখন সিজন আসে তখন এই নদীতে জল বেশি থাকে না, অনায়াসেই পার হয়ে আসা যায়, অসুবিধা হয় না, পাহাড়ি নদী। এখন 3টে বেজে গেছে, কিন্তু সূর্যের উত্তাপ প্রচণ্ড উত্তাপ। তো আমি পায়ে হেঁটে চলেছি, আর এই শ্রমিকরা তারাও কিন্তু এই খররৌদ্রেই কাজ করছে। সুতরাং একমাত্র আমারই কষ্ট হচ্ছে তা নয়, কষ্ট সবারই। জগৎ তো এর জন্য থেমে থাকে না। তো সুন্দর এই নদী সেতুতে তৈরি হয়ে গেলে বিরাট সুবিধা হবে যাতায়াতের। এখানকার একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। পরিক্রমাকারীরা আপাতত এই রাস্তাগুলো এড়িয়ে যাচ্ছে, এইসব বাঁধগুলো না থাকার দরুন। তো এই বাঁধ তৈরি হয়ে গেলে, সেতুটি তৈরি হয়ে গেলে, তখন তাদের আর দীর্ঘ পথ ঘুরে যেতে হবে না। তারা খলঘাট দর্শন করে অনায়াসেই খলঘাট থেকে এই জলকটি আসতে পারবে। এসবগুলো খুব সুন্দর সুন্দর জায়গা, মায়ের কিনারে অপূর্ব সব স্থান। তো পরিক্রমাকারীদের অবশ্যই যাওয়া উচিত। এক, অজ্ঞতার জন্য; 2, আর অত দূরে গিয়ে কি হবে, এই গা ছাড়া মনোভাব, এর জন্যেই মানুষ কিছু কিছু জায়গা ছেড়ে যায়। এরকম গা ছাড়া ভাব আমারও এসেছিল, কিন্তু সেটা অতিক্রম করেই চলেছে। এখন ভালো লাগছে। সারা পথে হয়তো অন্ন গ্রহণ করিনি, কিন্তু পেট কিন্তু ভরা, একের পর এক খাবার জুটে গেছে। বিভিন্ন জায়গায় অল্প মাত্রায় অল্প অল্প করে চা খেয়েছি, সবাই আমন্ত্রণ নিমন্ত্রণ করে খাইয়েছেন। আর এক জায়গায় কাকুর কিনে খেয়েছি, এক জায়গায় পোহা খাইয়েছেন বালভোগ হিসাবে। তারপরে এক জায়গায় ক্ষেতের ধারে 3টে পাকা টমেটো নিয়ে খেয়েছি। বিশাল টমেটো ক্ষেত, থরে থরে পেকে গাছের নিচেও পড়ে আছে অনেক। তো 3টি ফল খেয়েছি। অনুমতি দেওয়ার কেউ সেখানে ছিল না, যাই হোক। আর কয়েকজন শ্রমিক মা ওই বাঙ্গি ক্ষেত, মানে
ফুটি ক্ষেত, সেখানে কাজ করছিলেন। তারা একটি খুব সুন্দর তাজা ফল খেতে দিয়েছিলেন। যে যা দিয়েছে মন ভরে আজ সব খেয়েছি। পেটও ভর্তি, শরীরে কোনো ক্লান্তি বোধ নেই। অনেক দিন পরে এইরকম একটি দিন উপভোগ করলাম। অক্লান্তভাবে রাস্তা ধরে চলেছি রৌদ্রের মধ্যে দিয়ে, কিছু বোধ হচ্ছে না। একটা জিনিস বুঝলাম, যদি ঠিকঠাক সুষম খাদ্য, পেট যদি ভরা থাকে, মন যদি প্রফুল্ল থাকে, মায়ের তীর যদি জুটে যায়, বা খুব সুন্দর একটা তীর্থ দর্শন আগেই হয়ে যায়, তাহলে আর শরীরে খুব বেশি ক্লান্তি দানা বাঁধতে পারে না। এই সব মিলিয়ে শরীরে একটা আলাদা বল পাওয়া যায়। যাই হোক, সেই বলে বলিয়ান হয়েই সামনে এগিয়ে চলছে নর্মদেহর। আপাতত একটি নদী গর্ভে আছি। সেই নদী গর্ভে একবার ছোট্ট করে পা হড়কে গেল, কমণ্ডলুটি কাদা হয়ে গেছে। আমার শরীরে অবশ্য কাদা লাগেনি। তো এই নদীটির নাম এখনো অবধি অজানা, পরে জেনে নেব কোন নদী। তো পিছনে ওই সব কয়েকজন আছে, তারা বলল এই যে পাগদণ্ডী, এই পথেই নদী পেরিয়ে জলকটি দিকে যেতে হবে। তাহলে নর্মদা মায়ের কাছাকাছি দিয়েই যেতে হবে। তো তাদের দেখানো পথ অনুযায়ী যাচ্ছি। এটা নদী গর্ভের মধ্যে দিয়েই যাচ্ছি। পাগদণ্ডীটি রাস্তাটি নদীর মধ্যে দিয়েই আছে। তবে জল পেরুতে হবে। অল্প জল হোক, বেশি জল হোক, যাই থাকুক না কেন, জল পেরিয়ে যেতে হবে। সামনে হয়তো জল কম, সেই জন্যেই পার হওয়ার জায়গাটি সামনে। জায়গাটি সুন্দর, কিন্তু এই মুহূর্তে আমার কাছে খুব একটা উপভোগ্য নয়, এই আর কি। হালকা জলধারা, মনে হয় এখানটা খুব বেশি বেগ পোহাতে হবে না। তো নদীটি কিন্তু অনেকখানি চওড়া। তো দেখে বোঝা যাচ্ছে যে বর্ষাকালে একদম জলে পরিপূর্ণ থাকে। এখানে নুড়ি পাথরের মধ্যে দিয়ে দিব্যি পার হয়ে যাওয়া যাবে, বেশি জল নয়। তো এখান দিয়েই পার হয়ে যাওয়া যাক, অল্প জল। তার আগে কমণ্ডলুটি সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। আর কাদা জুতো, দেখি জুতো পায়েই যাই, কারণ জুতোটি একদম কর্দমাক্ত হয়ে আছে। আপাতত ক্যামেরা বন্ধ করি। সামনের ওই অংশটি হয়তো বিস্তৃতি আরও কম, না এই জায়গাতে ধারাটা কম, এই জায়গা দিয়ে পার। নদীটি নিয়ম অনুযায়ী যথেষ্ট সম্মান প্রদর্শনের সঙ্গে জুতো মোজা খুলে পার হলাম। তারপরে পাড় থেকে এইটুকু অংশ খালি পায়ে এসে মোজা পরতে পরতে মানে পায়ের তলা গরমে, মানে ধুলো এত গরম হয়ে গেছে, মনে হচ্ছে বুঝি ফোসকা পড়ে যাবে। যাই হোক, এখন জলকটি প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সুবিধা হলো নদীটি এখান থেকে অল্প জলে পার হয়ে যাওয়ার ফলে। ঘুরে আসতে হলে গুগল ম্যাপ অনুযায়ী বহু পথ, 14 কিলোমিটার আরও। আর এখান থেকে বড় জোর আর
2-2.5 কিলোমিটার হবে। নদী পাড় থেকে স্থলভূমি অনেকটা উঁচুতে, তবে এসব অঞ্চল বর্ষার সময় জলমগ্ন হয়ে যায়। নর্মদেহর নর্মদেহর অবশেষে পৌঁছে গেলাম জলকটি রাম মন্দির। এখানে এই রেবাশ্রয় অন্নক্ষেত্র, এখানেই রাত্রিবাসের সিদ্ধান্ত নিলাম। তো এরপরে দেখতে পাবেন আগামী পর্বে। নর্মদেহর।